বাকি থাকছে যেটা, যেগুলো আছে তার মধ্যে অর্থনীতি সে বিপর্যস্ত হয়েছে, অনেক কিছু ডিমানিটাইজেশন হয়েছে, সব আগে আমরা জানি এই নিয়ে। আর বেকারত্ব পলিটিকাইজেশন ভয়ঙ্কর করে লাভ বেড়েছে, নেই। আবার আবার তার বেকারত্ব, রিপোর্ট সামনে মূল্য আসছে। বৃদ্ধি, মূল্য মূল্যবৃদ্ধি বৃদ্ধি, বাজারে জিনিসপত্র কেনা যাচ্ছে না, সব হয়েছে। আর এগুলো আরো বাড়বে বলে মনে হচ্ছে। আর সব এরপরে কৃষক আন্দোলন আবার শুরু হবে। আবার শুরু হচ্ছে। হুম। ইন্দিরা গান্ধী বাংলাদেশটাকে, এটাকে বলা হয় মিডওয়াইফ, একটা মানে আয়ার কাজ করেছিলেন হুম। হুম। পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। বহু পাকিস্তানকে কার্যত আয়ের কাজ, দুটুকরো করে দিয়েছিলেন। আমি হ্যাঁ, জানি এটা। আইবি রিপোর্ট ছিল যে এ, সরিয়ে দেওয়ার কথা হ্যাঁ, বলা হয়েছিল। সরিয়ে দেওয়ার কথা উনি সরাননি। কেন সরাননি? তার কারণ, she believes, she used to believe in a secular state. নমস্কার, সবাইকে স্বাগত। আমি সুব্রত বসু। আজকে আমাদের আলোচনার বিষয় সংবিধান হত্যা দিবস, ইন্দিরা গান্ধী এবং জরুরি অবস্থা। আপনারা জানেন, কয়েকদিন আগে অমিত শাহের দপ্তর একটি সরকারি নির্দেশ বের করেছে যে প্রত্যেক বছর 25 জুন আমরা সংবিধান হত্যা দিবস আমাদের পালন করতে হবে। আজ থেকে 50 বছর আগে 1975 সালের এই দিনটিতে ইন্দিরা গান্ধী দেশে জরুরি অবস্থা জারি করেছিলেন। এখন সেইটাকে মনে করিয়ে দেওয়ার জন্যই এই সংবিধান হত্যা দিবস পালন করার ডাক দিয়েছেন মোদী, অমিত শাহ। কিন্তু ইন্দিরা গান্ধীকে কি শুধু এই জরুরি অবস্থা জারি এবং এই বিষয়গুলো দিয়েই বিচার করা যায়? এই বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে আমাদের সঙ্গে রয়েছেন প্রবীণ সাংবাদিক এবং রাজনৈতিক বিশ্লেষক গৌতম বন্দ্যোপাধ্যায়। গৌতম দা, প্রথমেই আপনাকে আমাদের দর্শকদের পক্ষ থেকে স্বাগত জানাই। আপনাকে বিষয়টা বললাম, আপনাকে বিষয়টা বললাম, আমার কোনো প্রশ্ন নেই, আজকে আপনি বলবেন। আপনি বলুন যে ইন্দিরা গান্ধীকে কিভাবে আমরা, শুধু জরুরি অবস্থা, খারাপ দিকগুলো তো আছে, কিভাবে আমরা কি পরিপ্রেক্ষিতে বিচার করব? এখন ইন্দিরা গান্ধী খুব বেশি প্রাসঙ্গিক হয়ে পড়ছে মোদির কাছে। বরাবরই আছে কিন্তু নেহেরু পরিবার, ইন্দিরা গান্ধী, জওয়াহরলাল নেহেরু, রাহুল গান্ধী সবাই খুব বেশি রকম ভাবে প্রাসঙ্গিক হয়ে আছে প্রথম দিন থেকে, আমি দেখতে পাচ্ছি এই মোদির কাছে। তার কারণ মোদি বরাবরই চেষ্টা করছেন এদের সারপাস করে ওপরে উঠে যাওয়া, যে কোনো ভাবে হোক। এবং এই নেহেরু পরিবার বা গান্ধী পরিবারের যে একটা ভারতবর্ষে ইম্প্যাক্ট আছে, সেই ইম্প্যাক্টটাকে তিনি চাইছেন সেটা ভেঙে দিয়ে একটা অন্য মিথ তৈরি করতে, যেটা লার্জার দ্যান লাইফ তৈরি করা। এই যদি ইমার্জেন্সিটা এবারে হঠাৎ করে সংবিধান হত্যা দিবস বলে এতদিন পরে শুরু করার একটাই কারণ, আমার মনে হয় এতদিন পরে একটাই কারণ হচ্ছে যে হাতে তেমন কোনো এজেন্ডা নেই। তেমন যদি এজেন্ডা থাকতো বিজেপি, যেটা এই আমাদের নির্বাচনে আরো বেশি রকম যাকে বলা হয় প্রকাশ্যে এসেছে, সেটা হচ্ছে যে মোদির যে কারিশমা ছিল কমে গেছে। কারণ একটা ছিল হিন্দু এজেন্ডা, হিন্দুত্ববাদ যাকে বলা হয়, সেটা কমে গেছে, রাম মন্দির কমে গিয়েছে। বাকি থাকছে যেটা, যেগুলো আছে তার মধ্যে অর্থনীতি সে বিপর্যস্ত হয়েছে, অনেক কিছু ডিমানিটাইজেশন হয়েছে, সব আগে আমরা জানি এই নিয়ে। আর বেকারত্ব পলিটিকাইজেশন ভয়ঙ্কর করে লাভ বেড়েছে, নেই। আবার আবার তার বেকারত্ব, রিপোর্ট সামনে মূল্য আসছে। বৃদ্ধি, মূল্য মূল্যবৃদ্ধি বৃদ্ধি, বাজারে জিনিসপত্র কেনা যাচ্ছে না, সব হয়েছে। আর এগুলো আরো বাড়বে বলে মনে হচ্ছে। আর সব এরপরে কৃষক আন্দোলন আবার শুরু হবে। আবার শুরু হচ্ছে। কাজেই কিছু অন্তত একটা এজেন্ডা তৈরি করতে হবে। এখন সংবিধান হত্যা দিবস করা হয়েছে। এই সংবিধান নিয়ে যখন রাহুল গান্ধী নির্বাচনের আগে বলেছিলেন যে এই সংবিধান এরা পাল্টে ফেলতে চাইছে, তার মানে সংবিধান হত্যা করতে চাইছে, হ্যাঁ। সেইটার পাল্টা উনি এইটা একটা দেওয়ার চেষ্টা করছেন, লোকের মনে মনে উস্কে দেওয়ার চেষ্টা করছেন যে সংবিধান হত্যা হয়েছিল আগে, করেছিলেন ইন্দিরা গান্ধী। এমার্জেন্সি যে জারি হয়েছিল তাই নিয়ে তো কোনো কেউ বলতে পারবে না যে জারি হয়নি, হয়েছিল। আচ্ছা। এবং 21 মাস ছিল, এটাও আমরা জানি, হুম। সবাই জানি। হুম। ইমার্জেন্সির সময় যা যা হয়েছিল, আমার তার অনেক কিছু এখনো মনে আছে। এবং যে ঘটনা ঘটেছিল তা ভারতের গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর তো নয়, অত্যন্ত অস্বস্তিকর এবং বিভিন্নভাবে গণতন্ত্রকে বিনষ্ট করেছিল। এটার মধ্যে কোনো এটা বলতেই হবে। কিন্তু এর মধ্যে কিছু কিন্তু এসে যায়। কিন্তুটা হচ্ছে ইন্দিরা গান্ধী যেটা করেছিলেন সেটা সর্বসমক্ষে প্রকাশ্যে আমাদের সংবিধান মেনে জরুরি অবস্থা জারি, এইটা বারবার
কেউ বলতে মানে চাইছে না। সংবিধান মেনেই এটা করা হয়েছিল, সংবিধানের সংবিধান প্রভিশন মেনেই, ইয়েস, সংবিধানের প্রভিশন থেকেই এটা করা হয়েছিল। সংবিধানের প্রভিশন আটকে নতুন নতুন আইন তৈরি করে 150 জনকে বের করে দিয়ে আইন পাশ করে নিয়ে এটা করতে হয়নি তাকে। এইটা করতে হয়নি, 1 নম্বর। এটা খুব ইম্পর্টেন্ট। কেন আমি বলছি, অন্ধকার মানে আমরা জানি আলো জ্বালাতে হবে, এবং অন্ধকার যখন এসেছে তার বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। সেই লড়াইটা কিন্তু সামনাসামনি হচ্ছে, সম্মুখে। প্রত্যেকে, যারা ভারতবর্ষে গণতন্ত্র প্রিয় প্রাণী এবং যে অপোজিশন, সবাই কিন্তু নেমে পড়লো একসঙ্গে, কারণ জানে যে আমার এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে, এবং সংবিধানের মধ্যেই এই প্রতিবাদের কথাটা আছে। এটা কিন্তু অস্বীকার করা হয়নি। তাদের কারাগারে যেমন ঢোকানো হয়েছে, এখন কি হয়েছে, মোদী সাহেব কি করেছেন, বিভিন্ন আইন তৈরি করে এক একজন মানুষকে, গণতান্ত্রিক মানুষকে জেলখানায় ভরে দিয়েছেন। এবং ভরে কি করেছেন, সবাইকে বলছেন আমি কারাগারে ঢুকিনি, কারণ ওরা সব বেআইনি কাজ করেছেন। কেউ মোদীকে হত্যা দেশদ্রোহিতা করেছেন, বলা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার আইনে, রাষ্ট্রদ্রোহিতা আইনে এদের সমস্ত ভেতরে ভরে দেওয়া হচ্ছে। আরেকটা জিনিস হচ্ছে, যে জিনিসটা কিন্তু মোদী ভুল করছেন, যে এই যে জিনিসটা করছেন এটা খুব মারাত্মক। কেন মারাত্মক? কারণ এটা ধীরে ধীরে চালিয়ে যায়, আর লোকের মনে হয়, বুঝতে পারে না লোকে, যে কিভাবে এইভাবে একটা সিউডো অথরিটেরিয়ানিজম, অটোক্র্যাটিক একটা কান্ট্রি তৈরি হচ্ছে, স্টেট তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে। এইটা কিন্তু তার মনের মধ্যে যেটা আছে সেটা কিন্তু এখনো করে যাচ্ছেন, এমন নয় তিনি করছেন না, তিনি কিন্তু করছেন, তার মনের মধ্যে কিন্তু সেটা আছে। কেন আমি 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 শেষ কথা, এটা কিন্তু তার মধ্যে আছে, নেই তা নয়। পার্থক্য হচ্ছে আরেকটা, যে এটা তো ঠিক আছে, সংবিধান হত্যা দিবস, এই 2 বছর পরে চলে গেলেন, ভারতবর্ষের যারা মানুষ তারা ইন্দিরা গান্ধীকে শাস্তি দিল, এবং তিনি সেই শাস্তি মাথা পেতে নিলেন, সবচেয়ে বড় কথা। কিন্তু মানুষের কাছ থেকে দূরে চলে যাননি। এই যে রাহুল গান্ধী যেরকম করছেন, তিনিও সেই মানুষের মধ্যে থেকে একটা আন্দোলন করলেন। আবার যখন ফিরে এলেন, কি সাংঘাতিক ভাবে বিপুল ভোটে জিতে ফিরে, বিপুল ভোটে ফিরে আসা। এটা তো হলো একটা। আচ্ছা, আমরা কেন এমার্জেন্সির কালো ছায়া দিয়ে সবটা আড়াল করে দিচ্ছি? যখন ব্যাংক আমাদের ন্যাশনালাইজেশন হচ্ছে, তখন সবচেয়ে রাগ কাদের হয়েছিল? সবচেয়ে রাগ হয়েছিল এই দক্ষিণপন্থী, এই যে সমস্ত শক্তি আজকে বলছে, তাদের রাগ হয়েছিল। কারণ তারা দেখছিল তাদের যেখানে পোটেনশিয়াল জায়গা, যেখানে যেখানে তাদের ক্ষমতা, সব ক্ষমতা নষ্ট হয়ে যাবে, এবং তা হয়ে গেল। এবং সেটার রাগ তো ছিল, এটা মনে রাখা দরকার, সেই রাগটা কিন্তু পুষে রেখেছিল আরএসএস এবং তাদের সঙ্গীরা। কারণ তাদের বেশ যেটা, এই যে এই যেটা ক্রোনি ক্যাপিটালিস্টদের কথা বলি, তারা চুপ তৈরি হচ্ছিল, তারা তো আরএসএস সাপোর্ট করেছে, বরাবর করেনি তা তো নয়, কিন্তু এই রাজন্য বর্গের বহু অংশ তারা করেছে। ক্রমাগত তাদের ডানা ছেটে দিয়েছেন ইন্দিরা গান্ধী, ক্রমাগত ভাতাও বন্ধ করে দেওয়া হয়েছে, সবই বন্ধ করে দিয়েছে। তো এইটা করে, এটা একটা ভয়ঙ্কর ভয় ছিল। না হলে সবার সঙ্গে মিলেমিশে এই জনসংঘীরা, সংঘের লোকেরা একসঙ্গে এসে জেপির সঙ্গে আন্দোলনে সামিল হতো। জেপির সঙ্গে কখনো আন্দোলনে না হলে এই দক্ষিণপন্থীরা সামিল হতে পারে? কখনো হয়? কিন্তু হয়েছিল। তাদের একটাই কারণ ছিল, তারা ভাবছিল এইভাবে আবার তারা নিজেদের পায়ের তলায় কিছুটা মাটি ফিরে পাবে, এইটা একটা ব্যাপার ছিল। কিন্তু তারপরে কি, এছাড়া যেটা বিশাল কাজটা করেছিলেন, দক্ষিণ এশিয়ার নিরাপত্তা, যে জানিয়ে এত কথা মাঝে মাঝে বলে এরা, বড় বড় কথা, এখন কিন্তু ভারতবর্ষ মোটেই ভালো অবস্থা খুব একটা নেই। কারণ চায়না যথেষ্ট শক্তিশালী, ওইদিকে পাকিস্তানের সঙ্গে যথেষ্ট সম্পর্ক ভালো চায়না, রাশিয়ার সঙ্গেও চায়নার সম্পর্ক ভালো। সম্প্রতি বাংলাদেশের উপরেও চায়না খুব বড় ইয়ে করতে চাইছে, করছে। ইন্দিরা গান্ধী বাংলাদেশটাকে, এটাকে বলা হয় মিডওয়াইফ, একটা মানে আয়ার কাজ করছিলেন পাকিস্তান থেকে সরিয়ে নেওয়ার ক্ষেত্রে। পাকিস্তানকে কার্যত দুটুকরো করে দিয়েছিলেন, দুটুকরো করে দিলেন। এই কথাটা বলা হয় না কেন? জঙ্গিদের কথা বলা হয়, এই কথাটা বলা হয় না। এইটা হচ্ছে দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে, দেখো ইন্দিরা গান্ধী কাদের হাতে মারা গেছেন, সেটা আরো বড় ইম্পর্টেন্ট। কাদের হাতে?
খালিস্তানি উগ্রপন্থীদের হাতে। হুম, কিন্তু তিনি কিন্তু তা বলেননি কখনো। তিনি বলেছেন তার যারা এই দেহরক্ষী আছে হুম। শিখ, তাদের তিনি সরাতে চাননি। আমি জানি এটা। আইবি রিপোর্ট ছিল যে এ, সরিয়ে দেওয়ার কথা হ্যাঁ, বলা হয়েছিল। সরিয়ে দেওয়ার কথা উনি সরাননি। কেন সরাননি? তার কারণ she believes she used to believe in a secular state, এবং সেকুলার ফ্রেম অফ মাইন্ডটা এমন ভাবে তৈরি ছিল যেটা ভারতবর্ষকে একটা অন্য মাত্রায় পৌঁছে দিয়েছিল সারা পৃথিবীর কাছে। আমাদের সেটা কোথায় গেল? আমাদের ঘুচে গেল তো, সমস্ত শেষ হয়ে গেল। সারা পৃথিবীতে কোথায় কোথায় নেমেছি আমরা, বলতো এখন? হুম। আমরা তো সব বলছি, ইন্দিরা গান্ধীর সংবিধান হত্যা দিবস বলছি, এই কথাগুলো তো বলা হচ্ছে না, এই কথাগুলো তো আলোচনা করা হচ্ছে না। কেন হচ্ছে না? তার একটাই কারণ। তার কারণ এখনো পর্যন্ত, খুব খারাপ লাগবে, যে মেইন স্ট্রিম মিডিয়া, সেই মেইন স্ট্রিম মিডিয়া এখনো পর্যন্ত কিন্তু এই যে বিজেপির রাজনীতি, দক্ষিণপন্থী রাজনীতি, কেন্দ্রীয় সরকার তার বিরুদ্ধে অত কথা বলতে চাইছে না বা বলছে না, যে বলছেন, কোনো কারণেই হোক। বলছেন। হুম। যে কোনো কারণেই বলছে না। সে অর্থের জন্য হতে পারে, আবার অনর্থের জন্য হতে পারে। হুম। অর্থের অনর্থ জন্য তো মানে অর্থ হচ্ছেই। রোজগার, হ্যাঁ, আর অনর্থের জন্য হতে পারে। যে কোনো কারণেই হোক, তারা সেভাবে বলছে না। বলা তো উচিত ছিল। যার ফলে কি হচ্ছে, এটা ইরাশনাল অ্যাটমসফিয়ার, একটা এনভায়রনমেন্ট তৈরি হচ্ছে। ঠিক। এই ইরাশনাল এনভায়রনমেন্টটা গণতন্ত্রের পক্ষে মোটেই সুখকর নয়, স্বস্তিকর নয়। এইটা মানুষকে বুঝতে হবে। এই যে ইন্দিরা গান্ধীর সঙ্গে আমি যেটা বললাম, ইমার্জেন্সি, কিন্তু শুধু ইমার্জেন্সি দিয়ে ইন্দিরা গান্ধীর মতো মানুষকে বিচার করা হ্যাঁ, যায় না। এইটা আমি আপনার কাছে একটু বেশি করে শুনতে চাইছি যে ইন্দিরা গান্ধীর মূল্যায়ন কি শুধু এমার্জেন্সি দিয়ে করা সম্ভব? তার অনেক কাজ, যেটা আপনি একটা খুব বড় কাজের কথা বললেন, ব্যাংক হুম, জাতীয়করণ করা, আরো অনেক কাজ আছে। আপনি, আমার মনে হয় এই প্রশ্নটা আমাদের দর্শকরা আপনার কাছে আরো বেশি বেশি করে জানতে চাইবে। হুম। ইন্দিরা গান্ধীর মূল্যায়ন কিভাবে করবে? দেখো, দুটো জায়গা আছে, অনেকে ভুলে যায়। যেবারে কংগ্রেসের মধ্যে মোরারজি দেশাই যখন ডেপুটি প্রাইম মিনিস্টার, ইন্দিরা গান্ধী আমাদের ফিফথ কোথায় সম্ভবত প্রেসিডেন্সিয়াল ইলেকশন, ভিভি গিরি, ভিভি গিরি ছিলেন নির্দল প্রার্থী, হুম, এন সঞ্জীবা রেড্ডি ছিলেন কংগ্রেসের প্রার্থী। হুম। নিলাম সঞ্জীব রেড্ডি। এবারে ভিভি গিরিকে যে ইন্দিরা গান্ধী দাঁড় করিয়েছিলেন, এই কথাটার মধ্যে কোনো সত্যি কথা, কোনো প্রামাণ্য আহ, মানে বললে ধরা হয় না খুব একটা, কারণ কেউ সেই প্রমাণ দিতে পারেনি। তবে ভিভি গিরি নিজে দাঁড়িয়েছিলেন এবং সাপোর্ট, হি ওয়াজ সাপোর্টেড বাই ইন্দিরা গান্ধী, এটা ঠিক। এন্ডোর্সমেন্ট ছিল না, কিন্তু সাপোর্ট ছিল। হুম, সবচেয়ে সর্বনাশটা হলো, তখন তখন দেখা গেল ভোটে ভিভি গিরি আর ইয়ের মধ্যে ভোটে কেউই আহ, আহ, জিততে পারেনি, মানে কম ছিল ভোট সবাই। তখন সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটের কথা এলো, হুম, সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট। হুম। এই যে সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোটের মধ্যে তখন ভিভি গিরি বেশি পেয়ে গেলেন, কারণ জনসংঘী এবং কংগ্রেসের এই যে মোরারজি দেশাইরা সিডি দেশমুখকে সেকেন্ড প্রেফারেন্সিয়াল ভোট দিতে বললো। তিনি কিন্তু আরএসএস এর লোক ছিলেন, হুম, সিডি দেশমুখ। হুম। ইন্দিরা গান্ধী কিন্তু ভিভি গিরিকে সাপোর্ট করলেন। এর ফলে কি হলো, এই যে সমস্ত খানিকটা সোশ্যালিস্ট লেফট, এরা কিন্তু একটা সাংঘাতিক ভাবে একজোট হয়ে গেল। এইটা ইন্দিরা, এবং ইন্দিরা গান্ধীর এটা একটা বিরাট জয়, এটা বিরাট, ইন্দিরা বিরাট গান্ধীর জয়। প্রথম দিকে তো একদম লেফটরা তাকে খোলা মনে প্রায় দুহাত তুলে সমর্থন করেছিল। ব্যাংক সমর্থন জাতীয়করণ, জানিয়েছে, কয়লা খনি জাতীয়করণ, এই সমস্ত ইস্যুতে। সবই সবই তাই। এবং উনি এটা করলেন কেন? ওনার কি এটা করা দরকার ছিল? ওনার কি, উনি যদি সত্যি কথা বলতে, উনি যদি পুঁজিপতিদের হাতে মানে একটু মাথায় তেল দিয়ে দিতেন, তাতে তো ওনার কিছু ক্ষতি হতো না, কিন্তু লাভই হতো। কি ক্ষতি হতো ওনার? কিছু হতো না। আর উনি যদি একটু হিন্দুত্ববাদে একটু সামান্য ধুলো দিয়ে দিতেন, তাহলে ওনার তো মূর্তি স্থাপিত সব জায়গায়, হুম। ইন্দিরা গান্ধীর মূর্তি সমস্ত জায়গায় স্থাপন করা হতো, পুজো হতো। উনি যদি বলতেন আমি হিন্দুত্ববাদী এবং সমর্থক, পাকিস্তানকে দুটুকরো সমর্থন করি, করেছি। পাকিস্তান সার্জিক্যাল এই যদি স্ট্রাইকে যে কৃতিত্ব নেওয়া হয়েছিল, তার কত গুণ হ্যাঁ, বেশি হ্যাঁ, তিনি করেছেন সেটা যদি কত বলতেন। গুণ বেশি হয়েছে। হুম, এটি যদি উনি করতে পারতেন, উনি কিন্তু সেটা করেনি। হি ডিডন্ট ডু ইট। এবং শুধু তাই নয়, লন্ডনে গিয়ে দেখো, এর পরে গিয়ে লন্ডনে গিয়ে প্রেস কনফারেন্সে যখন জিজ্ঞেস করা হলো, বেশি বলেননি এটা ঠিকই, কিন্তু এটা বলেছিলেন যে এমার্জেন্সি ওয়াজ এ ডিজাস্টার, হুম। এটা বলেছিলেন। আর ডিজাস্টার এই কথাটা বলেছিলেন, এটা একটাও বলবে আজ পর্যন্ত বলতে দেখেছেন? ডিমনিটাইজেশন করে দেশের লোকের ডিজাস্টার নগদের করেছি, সমস্ত হ্যাঁ। শেষ হয়ে গেছে,
কোন কোনটা করেন, জিএসটি করে যে দেশের কতটা ব্যবসার ক্ষতি হয়েছে, কোনোটা বলছে এরা, কোনোটা বলেছে এই যে কমিউনাল রাইট সমস্ত জায়গায় হিন্দু মুসলমান করে দেশটা এক দু টুকরো হয়ে যাবার উপক্রম হয়েছে, কোথাও বলেছে, স্বীকার করেছে, কোথাও কোথাও নয়, একটা জায়গাও স্বীকার করেন। এই যে একটা অ্যারোগেন্স, এই অ্যারোগেন্সটা খুব মারাত্মক। এই অ্যারোগেন্সটা গণতন্ত্রের পক্ষে খুব ক্ষতিকারক। আরেকটা ক্ষতিকর হচ্ছে, আমি বারবার বলি, এই যে মিউচুয়াল রেসপেক্ট, অপোজিশনের সঙ্গে কোন রকমের রেসপেক্ট নেই, আমি সব কথা, আমি শেষ কথা বলছি, এটা কিন্তু ইন্দিরা গান্ধীর মধ্যে কিন্তু এই ডেমোক্রেটিক একটা স্টেট অফ মাইন্ড, ফ্রেম অফ মাইন্ড কিন্তু ছিল। এমার্জেন্সি তিনি করেছেন, আমি তো বলছি 21 মাস করেছেন, আবার বলছি সংবিধান সম্মত ভাবে করেছিলেন, অন্যায় করেছিলেন, খুবই অন্যায় করেছিলেন, কিন্তু আবার ফিরেও এসেছেন, এবং ফিরে এসে তিনি কিন্তু আর কোনোদিন বলেছিলেন, আবার এটাও বলেছেন আর কোনোদিন এটা হবে না। এই তার যে মানে আরো তিনি আর কোনোদিন, সংবিধানের ওই ইয়েটাকে আর তিনি ব্যবহার করতে চাননি, মানে সংবিধান না, হত্যার যে কথা বলা হচ্ছে সেটা তিনি আর হুম, কখনো ওই ওই ভুলটা তিনি বরং ভুল থেকে তিনি শিক্ষা নিয়েছিলেন বলা যেতে পারে। দেখো, যদি আমি বলছি ইন্দিরা গান্ধী তখনও এত জনপ্রিয়তা ছিল, আমি নিজেও জানি, আমার মনে আছে দক্ষিণপন্থীর বেশ কিছু সংগঠন ইন্দিরা গান্ধীকে তুমুল সমর্থন করেছিল এই এমার্জেন্সি চালু করার জন্য। ওরা যারা কাজের কাজ হয়েছে, কারণ ওরা মনে করেছিল এতে এই বামপন্থী ট্রেড ইউনিয়ন শ্রমিক সমস্ত নষ্ট হয়ে যাবে, খুব ভালো কাজ হয়েছে ইন্দিরা গান্ধী, এটা কিন্তু ওরা বলেছে। হুম। কিন্তু ইন্দিরা গান্ধী সেটা পরে কিন্তু বলেছেন না, এটা ঠিক নয়, এটা বুঝেছেন, এবং বুঝে সমস্ত এই যে গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দিয়েছেন, এটা কিন্তু সি অ্যাকসেপ্টেড। হ্যাঁ, তবে একটা জিনিস ছিল, আর একটা জিনিস, সেটা হচ্ছে কোন বোল্ড ডিসিশন, বোল্ড, পরিষ্কার অর্থে বোল্ড ডিসিশন নিতে কখনো পিছপা হয় না নিজেই, যার জন্য এত বড় একটা বোল্ড ডিসিশন যে অমৃতসরের স্বর্ণ মন্দিরে, যাকে আমরা আমরা যেটা বলি যে অপারেশন ব্লু স্টার। অপারেশন ব্লু স্টার করা, কেন আমাদের যে এইভাবে এতগুলো লোককে চায়নার ওখানে মেরে দিল, মেরে তো দিল, আমরা এখনো জানি না কতজন মারা গেছে, আমরা শুনেছি এতগুলো মারা গেছে, ঠিক আছে, আমরা কিচ্ছু করিনি, কিন্তু আমরা খুব সেখানে পিস দেখিয়েছি, পিসফুলি আমরা ভাবছি যে, কিন্তু এখনো আছে, এখনো স্ট্যান্ড অফ আছে, এখনো জিনিসটা কতটা জায়গা আমাদের কাছে আমরা জানি না, চায়নাকে লাল চোখ দেখানো যাচ্ছে না, যায় না, কিন্তু কিন্তু ইন্দিরা গান্ধী আমেরিকাকে লাল চোখ দেখিয়েছিলেন ওই সময়। একবার সরাসরি হুম। এই সরাসরি প্রসঙ্গটা আপনি যদি একটু বলেন, এই এই আমেরিকাকে লাল চোখ এই দেখানো। এই 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 যখন যখন এই পাকিস্তানের মধ্যে এই যে ঝামেলাটা চলছে, তখন তো চায়নার সঙ্গে আমেরিকার সম্পর্ক যথেষ্ট ভালো, হুম, সম্পর্ক ভালো মানে তখন চায়নাতে আমেরিকা ট্রেড করতে চাইছে, ব্যবসা করতে চাইছে, ব্যবসা বাড়াতে চাইছে, হুম, তখন তো আমেরিকার সঙ্গে সম্পর্ক খুব ভালো, এবং আমেরিকা ইন্টারভিন করতে চাই, হুম, এই বাংলাদেশ নিয়ে আমেরিকা ভারত কেন করবে তাই নিয়ে ইন্টারভিন করতে চায়, ভারত কেন মাথা গলাবে নিয়ে ইন্টারভিন করতে ঠিক চাইলো, ঠিক। ইন্দিরা ডিডন্ট কেয়ার, ইন্দিরা ডিড নট কেয়ার, ইন্দিরা গান্ধী এই ব্যাপারে কোন রকমের সমর্থন করলেন না, সুপার পাওয়ারকে এবং ইগনোর শুধু করেছেন। তাই ইগনোর কি করে করতে হয় ইগনোর দেখিয়েছেন। করলে, হ্যাঁ ইগনোর করে উনি দেখিয়ে দিলেন, হ্যাঁ রাশিয়া তখন পাশে দাঁড়িয়েছে, এটা ঠিক, হ্যাঁ। কিন্তু দাঁড়িয়েছে কেন, রাশিয়াকে কি উনি কি এটা বলেননি যে আমি কিন্তু তোমার সমান সমান, এটাও কিন্তু বলেছেন, এমন নয় যে রাশিয়াকে তখন বলেছে সোভিয়েত আমি রাশিয়া আরো পাওয়ারফুল। রাশিয়া, সোভিয়েত রাশিয়া আরো সোভিয়েত আরো বেশি রাশিয়া পাওয়ারফুল, আরো বেশি আরো বেশি পাওয়ার। পাওয়ারফুল, হ্যাঁ, হ্যাঁ, এবং তাকেও কিন্তু বুঝিয়েছেন, তার কারণ হচ্ছে তার যে স্ট্রেচারটা তৈরি করেছিলেন, এই স্ট্রেচারটা কিন্তু সেই সময়ে সারা পৃথিবীতে খুব কম লোকের ছিল, কজন লোকের ছিল ইন্দিরা গান্ধীর মতো স্ট্রেচার, ফিদেল কাস্ট্রো একটা, মানে আমি কতজনের বলবো না, জানি প্যালেস্তাইন আমরা খুবই প্যালেস্তাইন অভিজ্ঞ। থেকে এসছে। আপনি আপনার আপনার আমরা আমরা তো ছোট ছিল, ছোট ছিল আমার, হ্যাঁ, আমরা ছোট হ্যাঁ, ছিলাম, মনে হ্যাঁ, আছে আমরা আমরা হ্যাঁ। হ্যাঁ, 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 সেইটাই বলছি, আরাফাত মানে আরাফাত এসে জড়িয়ে ধরেছিলেন বোধহয় ইন্দিরাকে। আরাফাতে জড়িয়ে ধরলেন, ফিদেল কাস্ট্রো সবার সঙ্গে, মানে এইরকম, কারণ আয়রন লেডি যে বলা হবে না, সেটা শুরু শুরু হয়নি, তবে এর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ছোট থেকে তৈরি হয়েছে, এইটা খুব ইম্পর্টেন্ট। ছোট থেকে তুমি যদি দেখো ইন্দিরা গান্ধী একেবারে ছোট থেকে কিভাবে তৈরি হচ্ছে, এই যে ব্যাকগ্রাউন্ডটা, সেই ব্যাকগ্রাউন্ডের মধ্যে কিন্তু এই জেদটা ছিল, ছিল না তা নয়। খুব একটা ইন্টারেস্টিং মানে ছোট গল্প আছে, হ্যাঁ আমাদের বলুন বলুন ভালো বলুন লাগবে শুনতে, বলুন বলেছি। শুনে। আনন্দ আনন্দ ভবনে তখন আছেন যখন ইন্দিরা গান্ধী, হুম, খুব ছোট তখন, খুবই ছোট, মানে একবারে নেহাত বাচ্চা, তখন ওই সিদ্ধার্থ শঙ্কর রায় হচ্ছে দেশবন্ধুর
নাতি, নাতি। দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের। আর দেশবন্ধু চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর খুব বন্ধু ছিলেন। হুম। তো একবার গেছেন আনন্দ ভবনে আহ সিদ্ধার্থ শঙ্করকে নিয়ে। সিদ্ধার্থ শঙ্করের বয়স তখন 6 বছর 5 বছর এরকম ধরো। তো উনি মতিলাল জানতেন না ও ছেলে না মেয়ে, জানতেন যে গ্র্যান্ড চাইল্ড কে নিয়ে আসছে। গ্র্যান্ড চাইল্ড মানে গ্র্যান্ড সান নাকি গ্র্যান্ড ডটার জানতেন। হুম। উনি একটা ডল পুতুল দেবেন বলে লিখেছেন। হুম। তো সেই দল পুতুলে যেই সিদ্ধার্থ এসছেন ওর হাতে দিয়েছেন, ইন্দিরা গান্ধী সেখানে ছিলেন, ওই একই প্রায় বয়স, একটু বড়। হুম। এক ধাক্কায় গিয়ে দলপুতুলটা কেড়ে নিয়ে, দলপুতুলটা কেড়ে নিয়ে পাখানা শুধু, পাটুকু ছিল সিদ্ধার্থর হাতে, মাথাটা চলে এলো ইন্দিরা গান্ধীর হাতে। সিদ্ধার্থ বলেছিলেন তখনই দেখে মনে হয়েছিল এ আমাকে মুন্ডু ছাড়া করে দিল প্রথমে। মানে কারোর কথা শুনবে না, যদি মনে করে করবে তো তাহলে অবশ্যই করবো। মানে এই একটা অদ্ভুত রকমের একটা নিজের উপরে এই ছোটবেলা থেকে এটা হয়, অনেক মানুষেরই এটা লক্ষ্য করা যায়। আর পিছনে ব্যাকগ্রাউন্ড তো নিশ্চয় থাকে, ছোট থেকে একটা সমস্ত শিক্ষা, তার যে শিক্ষা সেই যেভাবে তাদের তৈরি হচ্ছে তারও একটা প্রভাব এর প্রতি তার অজস্র মধ্যে। জ্ঞানী গুণী বিদ্বান মানুষ তো বটেই, এবং অনেক সাংবাদিক যারা ইন্দিরাকে খুব কাছ থেকে দেখেছেন, তারা নানা হ্যাঁ, রকম ভাবে ইন্দিরার মূল্যায়ন করেছেন। কিন্তু অনেক ছোট কতগুলো থেকে। জায়গায় প্রায় সবাই একমত, যেটা আপনি বললেন যে ইন্দিরার জেদ, ইন্দিরার ফিরে আসার হুম যে প্রবল ইচ্ছা, মানুষের হুম। সঙ্গে মেশা, প্রায় সবাই প্রায় এখানে একমত। আরে হুম। হ্যাঁ, আর আরেকটা জিনিস আছে। আমার মনে আছে একটা কথা, সুভাষ চক্রবর্তীকে একবার জিজ্ঞেস করা হলো যে আপনি তো সারা পৃথিবীর অনেক বড় বড় নেতা নেত্রী, ভারতেরও অনেক নেতা নেত্রীকে দেখেছেন, কাকে আপনার সবচেয়ে মনে হয়েছে যে এ এ এ চোখের দিকে তাকানোই খুব মুশকিল, এত তার। ও এক কথা বললেন, ইন্দিরা গান্ধী। তা উনি বলছেন আমার একবারই সৌভাগ্য হয়েছিল দিল্লিতে অনুষ্ঠানে একটা, উনি আমি ওনার পাশা করেছিলাম, বলে আমি ওনার তাকাতেই পাচ্ছি না। তার যে পার্সোনালিটি, তার যে ক্যারেক্টার, তার যে কথা বলা, তার যে সবকিছু মিলিয়ে যেভাবে কথা শুরু করছেন, যেভাবে শেষ করছেন, এইটা তো ছিলই। এটা আমি কেন বললাম, এটা এই জন্য বললাম কারণ তখন তো যদি আজকের মতো হতো তাহলে তো লোকে আবার প্রতি মুহূর্তে প্রতিদিন প্রতিক্ষণে সব দেখতে পেত, তা কিন্তু বাম আমরা দেখতে নেতাদের পাইনি। মধ্যে একটা এখন ইন্দিরা যেটা দেখে, মুগ্ধতা সবসময় ছিল, গৌতম দা। হ্যাঁ। তো তো এই ইন্দিরা গান্ধীর মধ্যে আরেকটা যে মানে এই যে জিনিসটা, আরেকটা জিনিস ছিল যেটা হচ্ছে, দেখো এটা মোদি কোনোদিন করতে পারবেনই না, কারণ এটা ওনাদের মানে দর্শনে নেই। দর্শন মানে দলের দর্শনেও নেই, আর আরএসএস বা দক্ষিণপন্থীদের দর্শনেও নেই। ইন্দিরা গান্ধীর একটা প্রো পুয়ার স্ট্যান্ড ছিল বরাবর, দরিদ্রদের জন্য, অনুন্নতদের জন্য, তাদের জন্য প্রান্তিক মানুষের জন্য করবার ইচ্ছে, সেটা কিন্তু ভীষণ রকম বরাবর প্রত্যেকটা কাজে তুমি দেখতে পাবে সেটা। তার মধ্যে কিন্তু কোথাও ফাঁকি ছিল না, চেষ্টা ছিল, ভীষণ রকমের চেষ্টা ছিল। দুটো জিনিসের চেষ্টা ছিল, একটা হচ্ছে প্রো পুয়ার স্ট্যান্ড, আর আরেকটা হচ্ছে সেকুলার মাইন্ডসেট। এই দুটো জিনিস ভারতবর্ষের মূল, এটা আমি এখনো মনে করি, আজকেও সেটা খুব আপনি মূল বলে আপনি মনে এটা করি। বললেন, আর এর সঙ্গে কি আপনি সোশ্যালিজমটা যুক্ত যুক্ত করবেন না? মানে ইন্দিরা গান্ধী যে দেখো সোশ্যালিজম প্রথম বিশ্বাস। ওই সোশ্যালিজম বিশ্বাস মানে হচ্ছে খানিকটা আমি মনে করি প্রো হ্যাঁ, পুয়ার স্ট্যান্ড। হ্যাঁ, হ্যাঁ। প্রো পুয়ার ঠিক। স্ট্যান্ডের মধ্যে এই যে গরিব মানুষের জন্য আমাকে ভাবতে হবে, দরিদ্রদের জন্য আমাকে ভাবতে হবে, এই জিনিসটা ইন্দিরা গান্ধীর মধ্যে ভীষণ রকমের স্ট্রংলি, এটা আমার মনে হচ্ছে স্ট্রংলি ফিল করতেন, এটা ভেতর থেকে ফিল করতেন। এটা জওয়াহরলাল নেহরু করতেন, তবে জওয়াহরলাল নেহরুর কাছে আরো বড় সমস্যা ছিল, কারণ সবচেয়ে বড় সমস্যা নেহরুর কাছে ছিল দেশটাকে এক করে রাখা। দেশটা তো ভেঙে যেত, দেশটা টিকবারই কথা না, এবং সেটা তো যা ছিল বলেছিল এই দেশটা টিকবে না, এই দেশটা দুদিন পরে ভেঙে যাবে। যে অবশ্য সেই কথা শুনে গান্ধীজি বলেছিলেন, মহাত্মা গান্ধী বলেছিলেন সে তোমাদের দেখার দরকার নেই, আমাদের দেশ ভাঙবে কি আমরা রাখবো, গোটা রাখবো, সে আমরা ভাই ভাই ঠিক করবো। হ্যাঁ, তোমরা এখন ছেড়ে দিতেই হোক। হ্যাঁ, তো যাই হোক, কিন্তু এইটা ছিল। কিন্তু ইন্দিরা গান্ধীর সময় খানিকটা হয়তো একজোট হয়েছি আমরা, কিন্তু বাকিটা তো ছিল না। এই বাকি জিনিসটা ইন্দিরা গান্ধী করেছে। একটা অসাধারণ আপনি ইন্দিরা গান্ধী সম্পর্কে মূল্যায়ন করলেন। আমার একটা শেষ জানার ইচ্ছে আপনার কাছে যে আপনি একটা আগের অনুষ্ঠানেও বলেছিলেন
রাহুল গান্ধীর মধ্যে আপনি ইন্দিরার ছায়া দেখছেন। আমাদের দর্শকদের মনে থাকতে পারে আপনি আগের একটা অনুষ্ঠানে এরকমই বলেছিলেন। তো এটা আপনার কেন মনে হয়েছে? দেখো, যদি তুমি ইন্দিরা গান্ধীর কথা বলো তাহলে এম এল ফতেদার উনি ইন্দিরা গান্ধীর প্রসঙ্গে লিখেছেন যে ইন্দিরা গান্ধী বলে গেছেন, ইন্দিরা গান্ধী স্বয়ং বলে গেছেন, প্রিয়াঙ্কাকে দেখিয়ে বলেছিলেন, আমি ভারতকে প্রিয়াঙ্কাকে দিয়ে গেলাম, ভারত ভবিষ্যতে এই প্রিয়াঙ্কার মধ্যে আমাকে দেখতে পাবে, এটা বলেছেন ইন্দিরা গান্ধী স্বয়ং। স্বয়ং বলেছেন। কিন্তু আমি 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 সেটা বলি না এই কারণে, কারণ প্রিয়াঙ্কার মধ্যে, চাল চলনের মধ্যে, কথার মধ্যে, হাসির মধ্যে, ভাবভঙ্গির মধ্যে ইন্দিরা গান্ধীর ছায়া আছে ডেফিনেটলি। তো একটা মানুষের তো দুটো চরিত্র, একটা হচ্ছে অন্তরঙ্গ, একটা হচ্ছে বহিরঙ্গ। বহিরঙ্গে অনেক মিল আছে, খুবই মিল আছে, কম্প্রোমাইজ করা কিন্তু ইন্দিরা গান্ধীর ধাতে ছিল। সেই অর্থে যদি মনে করতেন কোনোটা করব তো সেটাই করতেন, কারুর কথায় গুরুত্ব দিতেন। ঠিক গান্ধীজির এটা ছিল, জওয়াহরলালের এটা ছিল না, মহাত্মা গান্ধীর এটা ছিল। একবার বলে দিলেন এটা করব তো উনি করতেন। ইন্দিরা গান্ধী সেটা করতেন। আর ঠিক কিন্তু রাহুলের মধ্যে সেটা আছে, বলেছি যাব না তো যান, আম্বানির কাছে যাব না, আমার বাড়িতে দরজায় কড়া নাড়লেও যাব না, বলে দিয়েছি যাব না। এটা সাংঘাতিক, এইটা ইন্দিরা গান্ধী ছিল। এই জন্য আমি ইন্দিরা গান্ধীর ছায়া রাহুলের মধ্যে বেশি দেখি। মানে ইন্দিরা গান্ধীর এটাকে আপনি রাহুলের ভেতরটা দেখছেন, রাহুলের ভেতরের শক্তি, ভেতরের শক্তি, আর বহিরঙ্গে ইন্দিরা গান্ধীকে অনেকটা। বহিরঙ্গে নিশ্চয়, হ্যাঁ বহিরঙ্গে দেখছি, কিন্তু এই এই যেটা যেভাবে প্রিয়াঙ্কা অনেকের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং করে, সেটা পলিটিক্যালি অনেক হয়তো বেটার, আমি তা বলছি না, রাজনীতির ক্ষেত্রে অনেকটা বেটার হয়তো। ইন্দিরা গান্ধী অ্যাজ এ লিডার, এই যে সুপ্রিম হয়ে যান যাদের কাছে, এটা এটা আমি অনেক, আর খুব কম লোকের মধ্যে দেখতে পাই, তার মধ্যে নেই তা তো নয়, আরো আছে কেউ কেউ, কিন্তু ইন্দিরা গান্ধীর মধ্যে এটা খুব বেশি ছিল। সেটা কিন্তু রাহুলের মধ্যে আছে। আর রাহুলের মধ্যে আরেকটা জিনিস অবশ্যই আছে একই সঙ্গে, রাহুলের মধ্যে এই জেদের সঙ্গে আছে এই যে ভীষণ রকম ভাবে অ্যান্টি ক্রোনি ক্যাপিটালিজম কথা, প্রো পুয়ার কথা, এইগুলো ভীষণ ভাবে আছে। সব কটা মিলিয়ে অনেক বেশি আমি, এবং সেকুলারিজম তো অবশ্যই, সেকুলারিজম অবশ্যই, সেকুলারিজম। এই জন্যই আমি বলেছিলাম ফতেদারের কথা মাথায় রেখে ইন্দিরা গান্ধী স্বয়ং তার কথা মাথায় রেখে এটা বলেছিলাম। আমাদের সময় শেষ, অনেকটা খুব মূল্যবান একটা আলোচনা, আমার মনে হয় সবার ভীষণ ভীষণ ভালো লাগবে। আপনাদের এই আলোচনা প্রসঙ্গে যা যা মনে হয় আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। গৌতম দা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য। আপনাদের সবাইকেও নমস্কার।